হ্যালো মুভিম্যানের প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? কথা দিয়েছিলাম আবারও ফিরবো কিছু সেরা মুভি নিয়ে, আর সেই কথা রাখতেই আজকে এমন একটা মুভি নিয়ে হাজির হয়েছি যার বর্ণনাতে একটা কথাও বলার দরকার হবে না। শুধু এতটুকুই বলি, আজকের মুভিতে কোনো সাসপেন্স রাখবো না, কিন্তু আপনারা আমাদের এই ভিডিও থেকে সেই সব দিয়ে চোখ সরাতে পারবেন না, কারণ কাহিনী আর দৃশ্যগুলো এতটাই সুন্দর আর মনোরম যা আপনাকে বাধ্য করবে শেষ পর্যন্ত দেখে যেতে। তো আর কথা বাড়িয়ে কি লাভ, চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা এক বিশাল বরফের অঞ্চলকে দেখতে পাই। বরফের ভেতর কিছু সৈনিক মৃত অবস্থায় পড়ে আছে, তারা সবাই যুদ্ধে তীরবিদ্ধ হয়েছে। এখন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সে এই রাজ্যের রাজা, তার আদেশেই এতগুলো সৈনিক মারা হয়েছে। কি এই রাজাকে অনেক খারাপ মনে হচ্ছে? আরে রুকো যারা, সবার তো কারো, কাহিনী তো মাত্র শুরু, আগে আগে দেখো হোতা হে ক্যা। রাজ্যের মেইন গেটের বাইরে আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে সম্রাটের প্রধান সেনাপতি ও তার সৈন্যরা। সেনাপতির পেছনে ঘোড়ার উপরে বসে থাকা এই ছেলেটার নাম অলিভ। শুরুতে যে রাজাকে দেখলেন তারই ছেলে সে, তবে ছোটবেলায় রাজা তাকে সম্রাটের কাছে তাকে পাঠিয়েছিল যুদ্ধবিদ্যা শেখানোর জন্য। আজ সে তাদের হয়েই নিজের বাবার রাজ্যে আক্রমণ করতে এসেছে। জন্ম দিলেই বাপ হওয়া যায় না, লালন পালনে নিজের অনেক বড় একটা ভূমিকা থাকা জরুরি। অলিভ তার সেনাপ্রধানের আদেশে সামনে এগিয়ে গিয়ে তার পিতাকে আত্মসমর্পণ করতে বলে, সম্রাটের সমস্ত শর্ত মেনে নিতে বলে। সম্রাটের শর্ত হচ্ছে আপনি রাজা থাকবেন, কিন্তু আপনাকে সব হুকুম মানতে হবে সম্রাটের। অলিভের প্রস্তাব রাজা ফিরিয়ে দেয়। তখন সে তার পিতাকে আত্মহত্যার হুমকি দেয়। সবাই ভাবছিল ছেলেকে হারানোর ভয়ে পিতা আত্মসমর্পণ করবে, কিন্তু নিজেকে মেরে ফেলা এতটা সহজ না। মৃত্যু যন্ত্রণার ভয় আমাদের সবারই আছে। তখন সেনাপতি এসে তাকে সাহস দেয়। সেনাপতি অলিভকে বলে সে তোমার বাবা হওয়ার যোগ্য না, আজ থেকে আমি তোমার বাবা, আর তুমি আমার সাহসী ছেলে। তুমি একজন যোদ্ধা, আর তাই তুমি এটা করতে পারবে। এটা বলে অলিভের ব্রেন ওয়াশ করে ফেলে। সেও বোকার মতো গলায় তরোয়ার বসিয়ে আত্মহত্যা করে। এটা দেখেই সেখানে তুমুল লড়াই শুরু হয়ে যায়। সম্রাটের সৈন্যরা এত বেশি আক্রমণাত্মক ছিল, আগুনের ভেতর দিয়ে গিয়েও তারা যুদ্ধ করতে পিছপা হয় না। যুদ্ধের পরিস্থিতি খারাপ দেখে রাজা তার পরিবার নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। সম্রাটের সৈনিকেরা তার পিছু নিয়ে নেয়। মারামারির এক পর্যায়ে রাজা সেনাপতির বুকে একটা চাকু ঢুকিয়ে দেয়, আর তার রক্ত বরফের ফাটল বেয়ে পাথরের নিচে থাকা এক মন্ত্রপুত বক্সে গিয়ে পড়ে, আর সাথে সাথেই বক্সটা জলজল করে জ্বলে ওঠে। জাদুর এই বক্সটা আসলে কি, নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে। অপেক্ষা করতে হবে না, বলছি। আসলে এই বক্সে 1000 বছর ধরে বন্দী ছিল এক শয়তানের আত্মা, আর এত বছর পর রক্তের স্বাদ পেয়ে সাথে সাথেই সে মুক্তি পেয়ে যায়। নিজের সেনাপতিকে বাঁচাতে এক সৈন্য তীর ছুড়ে মারে। রাজা সেখানেই লুটিয়ে পড়ে, আর সেখানেই পাশে ঘোড়ার গাড়িতে বসেছিল রাজার মেয়ে। নিজেকে যেন সম্রাটের ভোগের বস্তু না হতে হয় সেজন্যই নিজের গলায় একটা কাঁটা ঢুকিয়ে সে আত্মহত্যা করে। ঠিক সেই সময় বরফের ঝড় আসে। ঝড় শেষ হলে মেয়েটির জ্ঞান ফিরে আসে, তবে তার চোখ সম্পূর্ণ অন্য রঙের হয়ে গেছে। এমনকি তার আচরণে অনেক পরিবর্তন দেখা যাচ্ছিল। সে একটা কুকুরের মতো এদিক ওদিক শুকতে থাকে। শত্রুর মেয়ে হয় সম্রাটের সেনারা তাকে মেরে ফেলতে চায়, কিন্তু একটা মেয়ে হওয়ার কারণে তাদের কারো কারো মনে তার জন্য মায়া হচ্ছিল। মায়া বলতে বুঝতেই পারছেন, সে এতটাই সুন্দর চোখ সরানো একটু কষ্টকর। তাদের মধ্যে একজন হাতিয়ার ফেলে দিয়ে বলে, এত কোমরমতি আর সুন্দর একটা মেয়েকে মেরে ফেলা মোটে উচিত হবে না, একে সর্দারের কাছে নিয়ে চলো। পরের দৃশ্যে দেখা যায় যুদ্ধে জয় করায় সব সৈনিকরা বারবিকিউ পার্টি করতে থাকে। বারবিকিউ পার্টির নাম শুনে অনেকের জিভেই জল চলে এসেছে। এদিকে সেনাপতি তার ঘাতে মলম লাগাচ্ছিল। মেয়েটিকে তখন সেখানেই নিয়ে আসা হয়। মেয়েটা সেনাপতির কাছে যায়, আর তার বুকের কাটা জায়গা থেকে রক্ত চেটে চেটে খাচ্ছিল, আর মুহূর্তেই তখন তার ক্ষতগুলো শুকিয়ে যায়। এটা দেখে সেনাপতি অবাক হয়ে যায়। মেয়েটি তাকে বলে, আমাকে সাধারণ মেয়ে ভেবো না, আমি জানি তুমি কি চাও, আর তা একমাত্র আমি পূরণ করতে পারি। তোমাকে সমস্ত পৃথিবীর একমাত্র বাদশা আমি বানাতে পারবো, আমার মধ্যে এতটাই শক্তি আছে। পরের দিন সকালে সেনাপতি সম্রাটের কাছে যায়, আর তাকে সেই রাজার কাটা মাথাটা উপহার দেয়, সাথে তার বড় ভাইকে এই সুন্দরী মেয়েটাকে উপহার দেয়। এতক্ষণ যে সেনাপতিকে দেখছিলেন সে মূলত এই সম্রাটের ছোট ছেলে। অন্যদিকে মেয়েটার সৌন্দর্য দেখে তার বড় ভাই নিজের খুশি ধরে রাখতে পারছিল না। এই খুশিতে রাজদরবারে বিশাল নাচগানের আয়োজন করা হয়। নাচের সময় সম্রাটের বড় ছেলে একটু বেশি পরিমাণে দুষ্টু পানি খেয়ে ফেলেছিল, আর নাচতে নাচতে মাতাল হয়ে সে নিজের বাবাকে মানে সম্রাটকেই মেরে ফেলে। হঠাৎ এমন আচমকা কাণ্ড দেখে উপস্থিত সবাই চমকে ওঠে। সেখানে থাকা এক সৈনিক সম্রাটের বড় ছেলেকে মেরে ফেলে। কেউ কিছু বুঝে উঠতে পারার আগেই সেখানে দুটো খুন হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই কেন এমন হয় তা কারো মাথায় আসে না। আমিও প্রথমে বুঝিনি। আপনারা কে কে আগেই এই বিষয়টা বুঝতে পারছেন তা কমেন্টস করে জানাবেন। আর সবাই যখন সেই সৈনিককে বন্দী করতে চায় তখন সম্রাটের ছোট ছেলে, অর্থাৎ যাকে আপনারা এত সময় ধরে সেনাপতি রূপে দেখেছেন, সে বাধা দেয়। সে বলে, তুমি উচিত কাজ করেছো। যে তার নিজের বাবা আবার এই রাজ্যের সম্রাটকে মেরে ফেলতে পারে, তাকে মেরে ফেলাটা মোটেও অন্যায় হয়নি। কিন্তু সম্রাটের এমন হত্যায় দেবতারা সবাই রেগে যায়। তারা ওই শয়তানকে বন্দী করতে 3 জন সাধুকে নির্বাচন করে, আর তাদেরকে একটা জাদুর লাঠি দেয়, আর বলে, যাও এই লাঠি নিয়ে পৃথিবীর ভবিষ্যৎ বাদশার হাতে তুলে দাও। এটা তাকে ওই শয়তানের সকল ছায়া থেকে বাঁচাবে। এদিকে সম্রাটের মৃত্যুর পর নতুন সম্রাটের অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়, আর নিয়ম অনুযায়ী সেখানে একজন জ্যোতিষীকে ডেকে আনা হয় নতুন সম্রাটের ভবিষ্যৎ দেখার জন্য। ভবিষ্যৎ দেখতে গিয়ে তার হাতে থাকা যন্ত্রটা ভেঙে যায়। আকাশে সমস্ত মেঘ এসে সূর্যকে ঢেকে দেয়, চারিদিক অন্ধকারে ছেয়ে যায়। জ্যোতিষী নতুন সম্রাটের কাছে দৌড়ে আসে। সে বলে, আমাদের সামনে বিশাল বিপদ, দেবতারা আমাদের
আমাদের উপর রাগ হয়েছে। সম্রাটের হত্যা দেবতারা মেনে নিতে পারছে না। জ্যোতিষী আরো বলে আমাদেরকে এক বিশাল মন্দির বানাতে হবে, আর তাতেও যদি দেবতারা সন্তুষ্ট না হয় তবে এই রাজ্যের নতুন সম্রাট মানে তোমাকে আত্মাহুতি দিতে হবে। নতুন সম্রাট সবার সামনে বুক ফুলিয়ে বলে মন্দির অবশ্যই বানাবো, এমনকি রাজ্যের ভালোর জন্য দরকার হলে আমি আমার নিজেকেও শেষ করে দেব। এটা শুনে দেবতারা খুশি হয়ে যায়। সূর্য থেকে সব মেঘ সরে যায়। এই নতুন সম্রাটের ছেলের নাম এনজিও। সে রাজপ্রাসাদে প্রবেশ করেই ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। এদিক ওদিক খুঁজতে থাকে। সে দেখতে পায় একটা সাদা শিয়ালের আত্মা লাশ থেকে রক্ত চেটে খাচ্ছে। এনজিও যখনই এই দুষ্ট আত্মাকে ধরতে যাচ্ছিল সে উড়ে পালিয়ে যায়। তার পিছু করতে করতে এনজিও সম্রাটের রুমে পৌঁছে যায়। সম্রাট তখন সেই রাজার মেয়ের সাথে ইটিস পিটিস করছিল, কিন্তু বিনা অনুমতিতে তলোয়ার নিয়ে প্রবেশ করায় সম্রাট তার নিজের ছেলের উপরেই রাগ হয়ে যায়। এনজিও তার বাবাকে বলে আপনার ঘরে দুষ্ট আত্মাকে আসতে দেখেছি, আমার মনে হচ্ছে এই মেয়েই সেই দুষ্ট আত্মা, আপনি তাকে মেরে ফেলুন। কিন্তু সম্রাট তো ভোগ বিলাসের নেশায় ছিল, তার কানে কি আর ভালো কথা ঢোকে? সে এনজিওকে ধমক দেয় আর সেখান থেকে চলে যেতে বলে। এনজিও বাইরে এসে রাগে ফুলতে থাকে আর তার সব সাথীকে বলে আমি প্রথম দেখাই এই মেয়েটাকে মেরে ফেলতে বলেছিলাম। এই মেয়েটা আমার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না। শত্রুর মেয়েও শত্রু হয়। এখন দেখো কিভাবে সম্রাটের মাথা খাচ্ছে। এখানে থাকা তার বন্ধু কাফাত তাকে শান্ত হতে বলে। কাফাত হচ্ছে এই সম্রাটের অধীনে থাকা আরেক রাজ্যের রাজার ছেলে। তাদের রাজ্যে শস্য উৎপাদনের জন্য অনেক বিখ্যাত। আর তার বাবা অর্থাৎ রাজা নিজেও অত্যন্ত বিচক্ষণ আর দূরদর্শিতা সম্পন্ন। সে ভবিষ্যৎ আন্দাজ করতে পারে। আর এই রাজার সাথে যাকে দেখতে পাচ্ছেন সে কাফাতের বড় ভাই। সে তার বাবার মতোই ন্যায়পরায়ণ ও স্থির চিন্তা সম্পন্ন ব্যক্তি। এর পরের দৃশ্যে দেখা যায় স্বর্গীয় সেই 3 সাধু সম্রাটের রাজ্যে চলে এসেছে, কিন্তু তাদের রাজদরবারে যাওয়ার অনুমতি না থাকায় তারা বাজারের এক দোকানিকে সেখানে নিয়ে যাওয়ার জন্য একটা লাল ফল ঘুষ দেয় আর তাকে বলে আমাদেরকে সম্রাটের কাছে নিয়ে চলো, এই ফলটা খেলে তুমি স্বর্গীয় অনুভূতি পাবে। লোকটা কোনো কথা না বলেই তাদেরকে একটা ঘোড়ার গাড়িতে উঠতে বলে। আর কিছুক্ষণ পর গাড়ির দরজা খুলতেই তারা দেখে তারা একটা বিশাল স্থাপনার সামনে চলে এসেছে। আসলে এই স্থাপনাটাই হচ্ছে সেই বিশাল মন্দির যেটা সম্রাট তৈরি করছিল। তারা সেখানে নামা মাত্রই তাদের পায়ে বেড়ি পরিয়ে দেওয়া হয়। সাধুরা দেখতে পায় ওই ভণ্ড লোকটা একজন মহাজনের কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে নিচ্ছে। আসলে সে এতটাও বোকা ছিল না। সে এই 3 সাধুকে মন্দির বানানোর দাস হিসেবে বিক্রি করে দিয়েছে। তারা সেখানে থাকা লোকদের বোঝাতে চেষ্টা করে তারা স্বর্গ থেকে এসেছে সম্রাটের জন্য উপহার নিয়ে, কিন্তু সেখানে থাকা কেউই তাদের এসব কথা বিশ্বাস করতে চাচ্ছিল না। উল্টো তাদেরকে চাবুক মারতে যায়। বড় সাধুকে রক্ষা করতে চাবুক থামিয়ে দেয় ছোট সাধু। সে চাবুক সহ ওই লোকটাকে দূরে ছুড়ে মারে। আর সেখানে থাকা হাতিগুলো এটা দেখে প্রচন্ড ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ফলে সেখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হতে গেলে দৌড়ে গিয়ে 2 সাধু তাদেরকে রক্ষা করে। এদিকে তখন রাজদরবারে এক দুষ্টু জাদুকর তার কালো জাদুর শক্তি দেখাচ্ছিল। সে তার মাথা শরীর থেকে আলাদা করে হাওয়ায় উড়িয়ে রাজার সামনে নিয়ে যায়। রাজা এই জাদু দেখে অনেক মুগ্ধ হয়। সে বলে এই জাদু শিখতে আমার কতদিন লাগবে? জাদুকর বলে আমার 1000 বছর লেগেছে, আপনার 500 বছর লাগতে পারে, কিন্তু আপনি যদি নিজের মাথা কেটে ফেলেন তাহলে সহজ হবে। জাদুকরের এমন ফাউল কথা শুনে সম্রাটের রাগ হয় আর তাই রাজা জাদুকরের মাথা দূরে ছুড়ে মারে। রাগ হবে না কেন? ফাজলামত একটা লিমিট থাকা উচিত, তাই না? আর যখন এই সব কিছু চলছিল ঠিক তখনই ওই 3 সাধু রাজদরবারে প্রবেশ করে। তারা রাজাকে সেই স্বর্গীয় লাঠিটা দেয় আর বলে এই লাঠি আপনাকে সব বিপদ থেকে রক্ষা করবে। রাজা বলে এই ছোট একটা লাঠি আমাকে কিভাবে রক্ষা করবে? তোমরা মজা করছো না তো? সেখানে উপস্থিত থাকা কালো জাদুকর লাঠিটা দেখেই চিনতে পারে আর বলে এটার শক্তিকে ছোট করে দেখবেন না সম্রাট। এটা যদি সত্যি স্বর্গ থেকে এসে থাকে তাহলে এর শক্তি অসীম। একটা পরীক্ষা করে দেখেন, যদি এটা কারো আত্মার শক্তি শুষে নিতে পারে তাহলে বুঝবেন এটা আসল। আর রাজা তখন সেটা পরীক্ষা করতে সাথে সাথে সেখানে থাকা এক প্রহরীকে ছুরি দিয়ে মেরে ফেলে। লাঠিটা তার আত্মাকে শুষে নেয়। তার মানে ঘটনা সত্য। কিন্তু রাজার এমন নির্মমতা দেখে সাধুরা অনেক রেগে যায়। তারা বুঝতে পারে সম্রাট মোটেও ভালো মানুষ না। তার হাতে এই শক্তিশালী লাঠিটা দেওয়া একদমই উচিত হবে না। বৃদ্ধ সাধু তাকে বলে মহারাজ আমাকে লাঠিটা দিন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা খুলতে হয়। চালাকি করে এটা নিয়ে এসে বাইরের দিকে দৌড় দেয়। সৈনিকেরা আর কালো জাদুকর মিলে তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা অনেক কষ্টেই সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় কাফাতের বাবা অর্থাৎ পার্শ্ববর্তী রাজ্যের রাজা যাত্রাপথে হঠাৎ গাড়ি থামাতে বলে। সে রাস্তার পাশে এক বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। বাচ্চাটা দেখতে একদমই মানুষের মতো ছিল না। আসলে এটা একটা রাক্ষসের বাচ্চা। কিন্তু এটা রাক্ষসের বাচ্চা বোঝার পরেও বাচ্চাটার নিষ্পাপ চোখ দেখে রাজা তাকে কোলে তুলে নেয়। আর ঠিক তখনই সেখানে সেই সাধুরা চলে আসে। তারা এই রাক্ষসের বাচ্চাটাকে মেরে ফেলতে চাইলে রাজা তাদেরকে বলে এটা উচিত হবে না, কারণ একটা নিষ্পাপ বাচ্চাকে এভাবে হত্যা করা ঠিক হবে না। কেউ রাক্ষস হয়ে জন্মায় না, রাক্ষস হয় তার স্বভাবে। শুধু গায়ের রং আর ধরন দেখে তাকে রাক্ষস বলা মোটেও উচিত না। ছোটবেলা থেকে তাকে সঠিক পথে শিক্ষা দিলে এমনও হতে পারে সে মানুষের থেকে ভালো মনের অধিকারী হয়ে উঠবে। আর তখন সেখানে সেই সিনিয়র সাধু আসে আর বলে আপনি ঠিকই বলেছেন, যে কোনো প্রাণীকে আমরা ছোটবেলা থেকে যেই রূপে শিক্ষা দেব সে বড় হয়ে ঠিক তেমনই হবে। এটা বলে সে বাচ্চাটাকে ছোট সাধুর হাতে দিয়ে বলে একে স্বর্গের পাহাড়ে নিয়ে যাও, সেখানে সঠিক শিক্ষায় বড় হবে। বৃদ্ধ সাধু তখন পার্শ্ববর্তী রাজ্যের আরো 3 রাজাকে আমন্ত্রণ জানিয়ে একটা জায়গায় নিয়ে আসে আর 4 জনকে একসাথে বৈঠকে বসায়। সেখানে তাদেরকে সম্রাটের খারাপ দিকগুলোর ব্যাপারে বলে। সম্রাট যে এক পেতনির বসে আছে এটাও সবাইকে বলে, কিন্তু এর মধ্যে একজন এই সব কিছু মেনে নিতে নারাজ। সম্রাটের বিরোধিতা করা মানে যুদ্ধ ঘোষণা করা। বৃদ্ধ সাধু তাদেরকে জানায় সম্রাট একজন খারাপ মানুষ, তবে তার ছেলে অনেক ভালো মানুষ। তার
সম্রাট হওয়ার যোগ্যতা আছে। আর ঠিক তখনই সেখানে কাফাত চলে আসে। কাফাতের কোমরে থাকা একটা চাকতি দেখে তার বাবা তাকে চিনতে পারে। আসলে সাধু আর বাকি রাজারা যখন এইসব নিয়ে কথা বলছিল তখন আড়াল থেকে কাফাত তাদের কথা শুনে ফেলে। আর এখানেই তার বাবা আছে জানার পরেও কাফাত সেই সব রাজাকেই বন্দি বানিয়ে সম্রাটের সামনে নিয়ে আসে। আসলে ছোটবেলা থেকেই সব রাজাদের একজন করে ছেলে এই সম্রাটের কাছেই মানুষ হয়েছে, তাই তারা এই সম্রাটের প্রতি অন্ধবিশ্বাস করে। সম্রাট তাদের 4 জনের ছেলেকে 4 রাজার মাথার সামনে দাঁড় করিয়ে দেয় আর তাদেরকে বলে এরা সবাই সম্রাটের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, এরা সবাই দেশদ্রোহী, এদের বেঁচে থাকার অধিকার নেই, এদেরকে মেরে ফেলো। এই যেন এক অগ্নি পরীক্ষা, সন্তানের হাতে পিতার মৃত্যু। এদের মধ্যে একজন তার বাবাকে মেরে ফেলে, অন্য একজন এসব সহ্য করতে না পেরে সম্রাটকে মারতে গেলে সম্রাট তাকে আর তার বাবাকেই মেরে ফেলে। এসব দেখে তৃতীয় রাজা নিজেই ছুরি বুকে ঢুকিয়ে দেয় যাতে তার ছেলের জীবন বেঁচে যায়। বাকি থাকে শুধু কাফাত। কাফাত তার বাবাকে না মেরে সম্রাটের কাছেই তার জীবন ভিক্ষা চায়। সম্রাট কাফাতের উপরে ভরসা করত, তাই তার কথায় তার বাবাকে না মেরে তাকে জেলে বন্দী করার নির্দেশ দেয়। এইসব পরামর্শ সম্রাটকে সেই সুন্দরী মেয়েটাই দিচ্ছিল। সে তার দুধে আলতা রূপের কোমল পরশে সম্রাটের সব ধ্যান জ্ঞান কেড়ে নিয়েছিল। তারা তখন তাদের ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিল। রাজা আর ওই মেয়েটা একটা দুধের পুকুরে গোসল করছিল। ঠিক তখনই সেখানে সম্রাটের স্ত্রী এসে হাজির হয়। সে রাজার উদ্দেশ্যে বলে, আপনি যাদেরকে মেরেছেন তাদের মধ্যে এক রাজা ছিল আমার ভাই, আমি তারই রক্ত, তাকে বিনা অপরাধে মেরে ফেলা হয়েছে, আর তাই আমাকেও মেরে ফেলুন। আমি আপনার এইসব কর্মকাণ্ড কিছুতেই সহ্য করতে পারছি না। এটা বলে সে একটা ছুরি নিয়ে আত্মহত্যা করতে যাবে। ঠিক তখনই সেই মেয়েটা বলে, তোমার মতো সুন্দরী নারীর মরা উচিত না, পৃথিবীর স্বাদ গ্রহণ করো, আনন্দ করো। এটা শুনে সম্রাটের স্ত্রীও নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। আসলে এই মেয়েটার চাহনিতেই এক ধরনের জাদু ছিল। সম্রাটের স্ত্রী তখন আস্তে আস্তে মেয়েটার খুব কাছাকাছি চলে যায়। মনে হচ্ছিল যেন রানীও তার বশে চলে এসেছে, কিন্তু কাছে গিয়েই রানী সেই মেয়েটাকে আক্রমণ করে। ছুরির আঘাত ঠেকাতেই মেয়েটা ডুব দেয়। কিছুক্ষণ পর নিচ থেকে রক্ত উঠতে দেখা যায়। সম্রাট সবকিছু দূর থেকে অবাক হয়ে দেখছিল। এরপরেই নিচ থেকে বের হয়ে আসে সেই মেয়েটা, আর রানীর লাশটা ভেসে ওঠে। মুহূর্তেই এনজিওর কাছে তার মায়ের মৃত্যুর খবর চলে যায়। খবর শুনে প্রচন্ড রাগে সেখানে তলোয়ার নিয়ে হাজির হয় এনজিও, কিন্তু মেয়েটাকে মারতে গিয়ে ভুলবশত রাজার গায়ে তলোয়ারের আঘাত লেগে যায়। এতে রাজা প্রচন্ড ক্ষেপে গিয়ে বলে, রাজ সিংহাসনের জন্য নিজের বাবাকে মেরে ফেলতে চাস? তুইও দেশদ্রোহী। এটা বলে তাকে বন্দী করার আদেশ দেয়। এনজিও কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়, আর তাকে সেখান থেকে পালাতে কাফাত সাহায্য করে। পরের দৃশ্যে দেখা যায় রাজা মনের সুখে ড্রাম বাজাচ্ছে, আর তার তালে তালে সেই মেয়েটা নাচছিল। মেয়েটা অসাধারণ নাচতে পারে, আর তার পাশে বসে যে ছেলেটা বাঁশি বাজাচ্ছিল সে কাফাতের বড় ভাই। তার বাঁশির সুরে মুগ্ধ হয়ে সম্রাট বলে, এত সুন্দর বাঁশি বাজাও তুমি, আমি তোমার বাঁশির সুরে মুগ্ধ, বলো কি চাও? তখন সে বলে, আমার বাবাকে ছেড়ে দিন। সে আরো বলে, দরকার হলে আমার বাবার জায়গায় শাস্তিটা আমাকে দিন, তবুও তাকে ছেড়ে দিন। আর তার এই প্রস্তাবে সম্রাট রাজি হয়ে যায়। কিছুক্ষণ পরে সম্রাট কাফাতের বাবার জন্য কিছু খাবার নিয়ে কারাগারে দেখা করতে আসে। বহুদিন ঠিকমতো খাবার খেতে না পেরে এমন সুস্বাদু খাবার পেয়ে কাফাতের বাবা পেট ভরে খেতে থাকে। খাওয়ার সময় সম্রাট বলে, আমি এত নিকৃষ্ট পশু কখনো দেখিনি, যে কিনা নিজের ছেলের মাংসের টিকিয়া খেতে পারে। রাজা যখন জানতে পারে তারই ছেলেকে মেরে তার মাংস দিয়ে তার জন্য এই খাবার তৈরি করে এনেছে, সে কষ্টে ঘৃণায় প্রায় পাগল হয়ে যায়। সে তার বড় ছেলের মৃত্যুর খবরই মেনে নিতে পারছিল না। তার উপর সম্রাট তাকে তারই মাংস খাইয়ে দিয়েছে। চিন্তা করা যায় মানুষ কতটা নিকৃষ্ট মস্তিষ্কের হতে পারে। সম্রাট বুঝতে পারে তাকে আর মারার প্রয়োজন নেই, সে এমনিতেই ভেতর থেকে মারা গেছে। আর তাই সম্রাট তাকে ছেড়ে দেয়। সে কাঁদতে কাঁদতে রাস্তায় পাগলের মতো হাঁটতে থাকে। পরের দিন সকালেই সম্রাট সেই মেয়েটাকে নিয়ে মন্দিরে আসে বিয়ে করতে। সেখানে তার দাদার কাছে থেকে আশীর্বাদ নেওয়ার সময় সেখানকার পুরোহিত তাকে চিনে ফেলে, আর সে মন্ত্র পড়ে একটা আঙ্গুল মেয়েটার উপর চেপে ধরে। এতে মেয়েটা সেখানেই আটকে যায়। পুরোহিত ছুরি দিয়ে মেয়েটাকে মেরেই ফেলতে যাবে, ঠিক তখনই সম্রাট তাকে আটকে দেয়। সে বলে, আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন সে একটা পেতনি? তখন সেখানে এনজিও কে হাত পা বেঁধে নিয়ে আসা হয়। এনজিও বলে, এই শয়তান আমার মাকে মেরেছে, রাজ্যে একের পর এক ক্ষতি হচ্ছে, এই সবকিছুই এর জন্য হচ্ছে, তাও আপনি বুঝতে পারছেন না? বাবা আর ছেলে তর্ক থামাতেই সম্রাটের দাদা বলে, আমি আমার জীবন দিয়ে হলেও প্রমাণ করব এটা একটা পেতনি। যদি এটা পেতনি হয় তাহলে আমার হৃৎপিণ্ড দেখে সে লোভ সামলাতে পারবে না, আর সে সাথে সাথেই সেটা খেয়ে ফেলবে। তাই যদি মেয়েটা আমার হৃদয় খেয়ে নেয় তাহলে বুঝবে সে একটা পেতনি, আর তার আসল রূপ তখন সবার সামনেই বের হয়ে আসবে। পুরোহিত তখন আর কথা না বাড়িয়ে নিজের হৃৎপিণ্ড বের করে মেয়েটার হাতে দিয়ে দেয়। মেয়েটা নিজের লোভ সামলাতে পারে না, আর সাথে সাথেই সেটা খেয়ে নেয়। খেয়ে নিতেই তার ভেতর থেকে একটা শিয়ালের রূপে শয়তানের আত্মা বাইরে বের হয়ে আসে। আর তখন সেখানে থাকা সবাই শিওর হয়ে যায় যে আসলেই এই মেয়েটা একটা পেতনি। কাফাত তাকে মারতে এগিয়ে গেলে সম্রাট তাকে থামিয়ে দেয়। সে বলে, হোক সে এক দুষ্টু আত্মা, কিন্তু সেই একমাত্র জানে আমার কি দরকার। আমাকে সারা দুনিয়ার বাদশা বানানোর ক্ষমতা শুধু তার মধ্যেই আছে। এবার আসেন একটু ফ্ল্যাশব্যাকে যাই। শুরুতেই যখন তার বড় ভাই তার বাবাকে মেরে ফেলেছিল, ওইটাও এই দুষ্টু আত্মাই করিয়েছিল, যাতে পিতা হত্যার দায়ে তার বড় ভাইয়েরও ফাঁসি হয়। এতে সম্রাট হতে তার ছোট ভাইয়ের আর কোনো বাধা থাকবে না। চলুন আরেকটু পেছন থেকে ঘুরে আসা যাক। মনে আছে গল্পের শুরুতে এই সম্রাট যখন সেনাপতি ছিল তখন তার রক্তের এক ফোঁটা গিয়ে একটা বক্সের উপরে পড়ে। তখন এই আত্মা মুক্তি পেয়ে ওই রাজ্যের রাজা মেয়ের ভেতরে ঢুকে যায়। আসলে রাজার মেয়েটা ওই ঘোড়ার গাড়িতেই আত্মহত্যা করে মারা গিয়েছিল, কিন্তু এই শয়তানি আত্মাটা তার ভেতরে প্রবেশ করার কারণেই সে আবার জীবিত
জীবিত হয়ে গিয়েছিল, আর সম্রাটের রক্তের ঋণ পরিশোধ করতেই এই দুষ্ট আত্মাটা সম্রাটকে ভালোবেসে ফেলে। আসলে সম্রাট নিজেও খারাপ মনের মানুষ, তাই মানুষরূপী শয়তানকেই ভালোবেসেছে। কাহিনী বর্তমানে শিফট হয়। সম্রাটের নির্দেশে কাফাত তার পিতার মাথা কেটে এনে সম্রাটকে উপহার দেয়। এমন সময় এনজিওকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কারণ সম্রাট বুঝতে পেরেছিল যদি এনজিও বেঁচে থাকে তাহলে সে ওই মেয়েকে মারার চেষ্টা অবশ্যই করবে। তাই এজন্য সবার আগে রাস্তা থেকে তার নিজের ছেলেকেই সরিয়ে দিতে চাচ্ছিল। তার গলায় তরোয়াল চালাতে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই কাফাত আর তার সহযোদ্ধারা বিদ্রোহ ঘোষণা করে, আর কাফাত তখন সম্রাটের গলায় ছুরি ধরে। সম্রাটের হাত থেকে কাটা মাথাটা ফেলে দিতেই দেখতে পায় আসলে সেখানে শুধু মাটি দিয়ে বানানো একটা পুতুল ছিল। পরিস্থিতি খারাপ দেখে সম্রাটের এক সৈন্য এনজিওর মাথা আলাদা করে দেয়। এরপর কাফাতের সাথে সম্রাটের লড়াইয়ের এক পর্যায়ে সম্রাটকে অনেক উপর থেকে ফেলে দেয়, সেখানেই রক্তাক্ত হয়ে পড়ে থাকে সম্রাট। অন্যদিকে এনজিও শরীরে 2 টুকরো নিয়ে স্বর্গে চলে যায় 2 সাধু। সম্রাটের সেনারা তখনও কাফাতের সাথে লড়াই চালিয়ে যায়। রাজ্যের প্রধান ফটকের সামনে আসলে তাদেরকে বাধা দেয় কিছু সৈন্য, কিন্তু তখন কাফাতকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে সেখানে থাকা সেনাপতি। আর পালানোর সময় কাফাত রাস্তায় বৃদ্ধ সাধুকে দেখতে পেয়ে তাকে ঘোড়ায় তুলে নেয়। আর ঠিক তখনই কালো জাদু করা সেই জাদুকর তাদের পিছু নেয়। এক বিশাল আকৃতির দানবের মূর্তির মধ্যে আত্মা স্থাপন করে তাকে নিয়ে তাদের পিছু করতে থাকে সে। অপরদিকে দেখা যায় কাফাতের বাবাকেও সম্রাটের সৈন্যরা আটকে ফেলে। ঠিক তখনই তাকে সেখান থেকে রক্ষা করে নিয়ে যায় এক বিশাল আকৃতির দানব। দানবটা তাকে সবার মাঝখান থেকে নিয়ে সোজা আকাশে উড়ে যায়। রাজা চোখ খুলে বড় দানবটাকে দেখেই বুঝতে পারে এটা আসলে সেই ছোট্ট বাচ্চাটা যেটাকে একদিন তিনি ছোটবেলায় জঙ্গলে বাঁচিয়েছিলেন। এদিকে কাফাতের পিছু করতে থাকা জাদুকর খেয়ালি করেনি ঘোড়ার পেছনে বৃদ্ধ সাধু নেই। জাদুকর বৃদ্ধ সাধুর কাছে থাকা জাদুর লাঠিটা নিতে এত কষ্ট করছিল, কিন্তু যখন জাদুকর বুঝতে পারে এটা আসলে কাফাত তখন তার পিছু করা ছেড়ে দেয়। আহত অবস্থায় কাফাত ঘোড়ার উপরে চড়ে বসে। আর এটা আসলে একটা স্পেশাল ঘোড়া ছিল, কারণ এই ঘোড়াটা তার বড় ভাই ট্রেনিং দিয়েই তার জন্য এনেছিল। এটা এতটাই প্রশিক্ষিত যে এদেরকে শুধু বলতে হবে বাড়ি যাব, এরা একা একা পথ চিনে আপনাকে বাড়ি নিয়ে যাবে। আসলে পোষা প্রাণী যতটা প্রভুভক্ত হয় ততটা মানুষও হয় না। আর এই ঘোড়াটাই তখন কাফাতকে তার বাবার কাছে নিয়ে যায়। কাহিনীটা খুব সুন্দর ইমোশনাল একটা এন্ডিং হতে পারত যদি না ওই দুষ্ট আত্মাটা জীবিত না থাকতো। মুভির শেষে দেখা যায় সম্রাটের মৃতদেহ পড়ে আছে, আর তার ক্ষতগুলো চেটে তাকে সুস্থ করার চেষ্টা করছে ওই দুষ্ট আত্মাটা। মুভিম্যানের প্রিয় বন্ধুরা, আমি জানি এই শেষটুকু আপনাদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে এর বাকি অংশ জানতে, আর আপনাদের হয়তো অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন, কারণ এই মুভির আরেকটা সিকুয়াল শীঘ্রই আসতে যাচ্ছে। ততদিন আমাদের সাথেই থাকুন। আর আমাদের আজকের গল্পের শিক্ষণীয় বিষয় হচ্ছে আসলে বাইরের শয়তান ততক্ষণ আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারবে না যতক্ষণ আপনি নিজে ভেতর থেকে শয়তান না হয়ে ওঠেন। আবার শয়তানের ঘরে জন্মালেও একটা পবিত্র হাত, একটুখানি আলোর হাতছানি দানবের মধ্যেও মনুষ্যত্বের বীজ বপন করতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্পটা জানাতে একদমই ভুলবেন না। তো এখন চলে যাচ্ছি আমাদের সেরা ফ্যানদেরকে নিয়ে সাজানো মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন শাহপরান ভাই, আর তিনি বলেছিলেন, আমি নতুন, একদিনে আপনার সব ভিডিও শেষ করেছি, অনেক ভালো লাগছে। এত কষ্ট করে আমাদের জন্য ভিডিও বানানোর জন্য ওনাকে থ্যাংক ইউ। আপনাকেও অনেক ধন্যবাদ। আর এভাবেই আপনাদের কমেন্ট পেলে অনেক অনেক ভালো লাগে। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে এমন লোমহর্ষক কিছু মুভি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।